যারা ভয় পাবে ঘরে বসে থাকবে, কোনো আপত্তি নাই, আসাই দরকার নাই। কিন্তু যারা আসবে তারা দৌড় দিতে পারবে না, ভয়ে পালিয়ে যেতে পারবে না। আজকের যে শান্তিপূর্ণ পুষ্পস্তবক পরে এখানে কি এমন ঘটনা হয়েছিল? বিএনপির নেতা কর্মীরা কি হাতে অস্ত্র নিয়ে গিয়েছিল, লাঠিসোঁটা নিয়ে গিয়েছিল? তাহলে আপনারা আক্রমণ করলেন শেখ হাসিনা আপনার গঠিত, আপনার রচিত পুলিশ বাহিনী দিয়ে কেন? কারণ আপনি ভয় পেয়েছেন। যারা ভয় পায় মানুষের ভিড় দেখে, যারা ভয় পায় মানুষের কণ্ঠস্বর শুনে, তারা কাপুরুষ, তাদের মধ্যে কোনো বীরত্ব থাকে না। আওয়ামী লীগের মধ্যে বীরত্ব নেই বলেই আজকে বিএনপির এত বিপুল জনসমাগমের মধ্যে কাপুরুষের মতো তারা হামলা করেছে। আমার সাথে টেলিফোনে কথা হয়েছে উত্তরের সাধারণ সম্পাদক ফুটবলার আমিনুলের। সে তার পেটে, বুকে, হাতে 50টা গুলি লেগেছে। নিজের জীবনকে বিপন্ন করে লড়াই করার যে মানসিকতা, কোনো প্রাপ্তি বা মোহে পড়ে নয়, নেত্রীর প্রতি, দলের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সাচ্চা কর্মীর মধ্যে বিদ্যমান হওয়া উচিত, যেটা আমরা দেখি। আমি বলতে চাই আমরা সেই জায়গাটায় আমাদের যাওয়া দরকার। কয়েকদিন পূর্বে একটি বক্তব্যে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা লড়াই করব। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এভাবে লড়াই মাফিয়া অবৈধ সরকারের হাত থেকে মানুষকে বাঁচানোর লড়াই। আর স্লোগান তো ম্যাডাম দিয়েছে, ডাক তো ম্যাডাম দিয়েছে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমরা দেশকে যদি বাঁচাতে চাই, মানুষকে যদি বাঁচাতে চাই, আরো ছোট পরিসরে যদি বলি, প্রত্যেকটা ব্যক্তি আমরা যদি আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে বাঁচাতে চাই, তাহলে এই সরকারকে বিদায় করা ছাড়া কোনো রাস্তা নাই। বাঁচতে হলে লড়তে হবে, আর এই লড়াই আমরা রাজপথে লড়তে চাই। যারা ভয় পাবে ঘরে বসে থাকবে, কোনো আপত্তি নাই, আসাই দরকার নাই। কিন্তু যারা আসবে তারা দৌড় দিতে পারবে না, ভয়ে পালিয়ে যেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সেই লড়াই লড়বো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য লড়বো, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব লড়বো। আমাদের সামনে রিজভী ভাই রয়েছে, আর অনেক নেতা রয়েছেন, ওনাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব। শেখ হাসিনা ভয় পেয়েছে। হাজার হাজার নেতা কর্মী আজকে ছুটে গেছে জিয়া উদ্যানের দিকে, শেরে বাংলা নগরের সেই মহান নেতার মাজারের দিকে। শেখ হাসিনা এটা সহ্য করতে পারেনি। একজন বিশিষ্ট দার্শনিক তিনি বলেছেন, আনুষ্ঠানিক অনেক প্রতিষ্ঠান থাকলেই সেটি গণতন্ত্র নয়। গণতন্ত্রের জন্য শক্তিশালী বিচার বিভাগ, তারপরে গণমাধ্যম, আরো অনেক বিষয় থাকে, এবং পার্লামেন্ট, একটি ভায়াবল পার্লামেন্ট, এটা থাকলেই কি গণতন্ত্র হবে তা না। আসলে ডান্ডাটা থাকে, লাঠিটা থাকে তো নির্বাহী বিভাগের হাতে, ওটা তো বিচার বিভাগের হাতেও থাকে না, ওটা গণমাধ্যমের মিডিয়ার হাতেও থাকে না, থাকে হচ্ছে নির্বাহী বিভাগের হাতে। আর এই নির্বাহী বিভাগ যদি নির্বাচিত হয় দিনের ভোটের বদলে রাত্রের ভোটে, তাহলে সে আর নির্বাহী বিভাগ থাকে না। সেখানে ভর করে নাৎসিদের আত্মা, সেখানে ভর করে ফ্যাসিস্টদের আত্মা, সেইখানে ভর করে হালাকু খাদের আত্মা। সেই আত্মাই এখন ভর করেছে শেখ হাসিনার মধ্যে। তাহলে আজকের যে শান্তিপূর্ণ পুষ্পস্তবক দর্পণ এবং যে দোয়ার যে বাজারে যে দোয়া অনুষ্ঠানটি হবে, এখানে কি এমন ঘটনা হয়েছিল? বিএনপির নেতা কর্মীরা কি হাতে অস্ত্র নিয়ে গিয়েছিল, লাঠিসোঁটা নিয়ে গিয়েছিল? তাহলে আপনারা আক্রমণ করলেন শেখ হাসিনা আপনার গঠিত, আপনার রচিত পুলিশ বাহিনী দিয়ে কেন? কারণ আপনি ভয় পেয়েছেন। যারা ভয় পায় মানুষের ভিড় দেখে, যারা ভয় পায় মানুষের কণ্ঠস্বর শুনে, তারা কাপুরুষ, তাদের মধ্যে কোনো বীরত্ব থাকে না। আওয়ামী লীগের মধ্যে বীরত্ব নেই বলেই আজকে বিএনপির এত বিপুল জনসমাগমের মধ্যে কাপুরুষের মতো তারা হামলা করেছে। আমার সাথে টেলিফোনে কথা হয়েছে উত্তরের সাধারণ সম্পাদক ফুটবলার আমিনুলের। সে তার পেটে, বুকে, হাতে 50টা গুলি লেগেছে। সে নিজে কাঁদতে কাঁদতে আমাকে বলছে, অর্থাৎ তার গলায় ছিল দৃঢ়তা, কিন্তু এক ধরনের চাপা অশ্রু যেন তার হৃদয়ে ঝরছে, এরকম অবস্থা। সে একটা
দেশের খ্যাতনামা জাতীয় টিমের অধিনায়ক ছিল। শেখ হাসিনা, আপনি কিভাবে পুলিশ গঠন করেছেন যে দেশের কীর্তিমান সন্তানরা তারাও আপনাদের কি বলে যে এই আক্রমণ থেকে, আপনাদের এই বিষাক্ত আক্রমণ থেকে রক্ষা পায় না? আজকে আমিনুরের মতো ছেলে জাতীয় কি বলে টিমের প্রধান, আজকে সেই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক, তাকে গোটা শরীর আপনি গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছেন। আর অসংখ্য নেতা কর্মী, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির উত্তর দক্ষিণের অনেক নেতা এখনো খবর পায়নি, তারা গুলিতে আহত হয়েছেন, তারা গ্রেপ্তার হয়েছেন। এই পরিস্থিতি তৈরি করেছেন শেখ হাসিনা। কারণ তিনি তো জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি নেই, কারণ তিনি তো জনগণের দ্বারা নির্বাচিত নয়। তার লাঠি এবং ডান্ডায়, বুলেট এবং বন্দুক তার টিকে থাকার একমাত্র আছে। আজকে আপনারা দেখেছেন এই যে টিকা নিয়ে কি তেলেসপাতি আপনার শুরু করেছে। এত গোপনীয়তা রাখছেন কেন? স্বাস্থ্যমন্ত্রীকে বলি, সরকারকে বলি, টিকা জনগণকে দেবেন, তো এত গোপনীয়তা কেন? এই আপনি খবর দিলেন 1 লাখ টিকা বাংলাদেশে পথে বিমান রওনা দিয়েছে, কিন্তু কত লাখ টিকা কোথায় আছে, কোথায় পৌঁছালো? কই স্বাস্থ্যমন্ত্রী, আপনি তো কিছু বললেন না। আপনারা বললেন যে 1 কোটির অধিক টিকা মজুদ আছে। তাহলে প্রাথমিক ডোজ 32 লাখ টিকা আপনারা দেওয়ার কথা ঘোষণা করলেন, বললেন যে 25 লাখ টিকা। তাহলে কেন এই ধামাচাপা, কেন এই গোপনীয়তা, কেন? আপনার রাজ্জাক নামে একজন প্রতিবন্ধী, আপনার গণমাধ্যমে উঠেছে সেটি, একজন প্রতিবন্ধী যাত্রাবাড়ির, সে লাইনে দাঁড়িয়ে থেকেছে 2 দিন পারেনি। 3য় দিন রাত 3টার সময় লাইনে দাঁড়িয়ে থেকেছে ওইখানের যে ওয়ার্ড কাউন্সিলর, সেই ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে, যে সেখান থেকে সে টিকা নিয়ে রাত 3টার সময় দেখে যে তার আগেও 9 জন আছে। তারপরে যখন ভোর হলো, টিকা দেওয়ার সময় হলো, দেখলো সেখানে হাজার হাজার লোক। 300-350 জনের টিকা একটা টিকা কেন্দ্র থেকে দেওয়া যাবে, সেই জায়গায় যদি আপনার কয়েক গুণ বেশি লোক থাকে, তাহলে কি করবে? আজকে গণটিকার নামে গণতেলেসপাতি, গণটিকার নামে গণনাকানি চুবানি খাওয়াচ্ছেন এই সরকার এবং সরকারের স্বাস্থ্যমন্ত্রী। এই কারণেই আজকে তারা নিশ্চুপ হয়ে গেছে, তারা এই ব্যাপারে কিছুই বলছেন না। বিভিন্ন জায়গা থেকে তারা কত চুক্তি করেছেন, তারা কি পরিমাণ সহযোগিতা পাচ্ছেন, এগুলোর ব্যাপারে কিন্তু তারা কোনো কথাই বলছেন না। নানা ধরনের ধানাই পাড়াই করে তারা এগুলো চলছেন। আমরা কোভ্যাক্স ইনিশিয়েটিভ থেকে যতটুকু যা জানতে পারছি, এর বাইরে সরকার কিন্তু কিছুই বলছেন না। যা বলছেন তার সাথে কিন্তু আপনার বাস্তবতার কোনো মিল নেই। চায়না 6 কোটি টিকা দেওয়ার কথা, সেখানে 1.5 কোটি চুক্তি সম্পাদিত হয়েছে। তাহলে 4.5 কোটি টিকা কখন আসবে, কি হবে, কবে চুক্তি হবে? এই ব্যাপারে কিন্তু সরকার নিশ্চুপ। আর এই 1.5 কোটি যে সম্পাদিত হলো চুক্তি, এই 1.5 কোটির অগ্রগতি কি? রাশিয়ার সাথে নাকি 7 কোটি টিকার চুক্তি হয়েছে, তারপরে জনসন অ্যান্ড জনসনের সাথে নাকি 7 কোটির চুক্তি হয়েছে। তো এই চুক্তিগুলোর বাস্তবায়ন কবে হবে?